মনে হয় কি যে এই ডক্টর ইউনূসের কিছু, কিছু জায়গায় উনি আসলে আমার ধারণা যে উনিও তো বয়স হয়েছে। আন্তর্জাতিক বিষয়গুলো দেখতে গিয়ে, অর্থনৈতিক এই বিষয়গুলো দেখতে গিয়ে উনি দেশের অভ্যন্তরীণ বিশেষ করে যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এইসব মন্ত্রণালয়গুলোর ব্যাপারে উনার মনে হয় মানে সময় দেওয়ার সুযোগ কম। আমি মনে করি যে উনার আশেপাশে এই যে 'প্রথম আলো', 'ডেইলি স্টারের' যেই বলয় আসিফ নজরুলের যেই প্যারালাল আরেকটা গভর্নমেন্ট আসিফ নজরুল তৈরি করেছে, এই জায়গাটা দেখেন আমরা অনেক সমালোচনা করি। দেশের মানুষের আমি আজ পর্যন্ত কাউকে দেখি নাই যে এর সমালোচনা ওর সময় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা কেউ করে না। তো আমি শুধু ছোট করে এতটুকুই বলব যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত যে উনার এই জায়গাগুলো ঠিক করা। উনার এই শেষ বয়সে এসে নিশ্চয়ই উনি ব্যর্থ হতে চান না। উনি যদি ব্যর্থ হতে না চান, এই জায়গাগুলো ঠিক করা দরকার যাতে এই প্যারালাল গভর্নমেন্ট তৈরি করে যারা আওয়ামী লীগ এবং ভারতের, কালকে একটা কথা শুনলাম যে এই যে মামলাটা বাংলাদেশে চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এই সে মামলাটা আমাদের আপনার ইয়েতেও করার সুযোগ আছে আন্তর্জাতিক ইয়েতে আদালতে। তো ওইখানে করার জন্য আসিফ নজরুল দিচ্ছে না, পারমিশন দিচ্ছে না। তিনি কারণ হিসাবে বলেছেন যে এটা নাকি ওইখানে গেলে আমাদের দেশের অভ্যন্তরীণ এই তদন্তগুলোতে সমস্যা হবে, এখানে শাস্তি দিতে সমস্যা হবে। ওইটাতে হলে আমাদের এখানে সমস্যা কি? আন্তর্জাতিকভাবে যদি নাকি শেখ হাসিনাকে কোনোভাবে পানিশমেন্ট দেওয়া যায় বা বিচার করা যায়, সেটা তো আরো ভালো আমাদের জন্য। তারপরে কয়েকদিন আগে আপনি দেখেছেন যে এই যে সিলভিয়া থেকে শুরু করে আইন মন্ত্রণালয়টা তার নিজের ব্যক্তিগত সহকারী, এটা নিয়ে প্রতিদিনই বলি যে এই শামসুদ্দিন মাসুম, সে ছিল হইলো এবিএম খায়রুল হকের পার্সোনাল সেক্রেটারি, তাকে সে তার কাছে এনে বসিয়ে রেখেছে এবং আইন মন্ত্রণালয় শুনুক। আইন মন্ত্রণালয় আসিফ নজরুল একদিন ডেকে গোপনে ওইখানকার কয়েকজন বিচারক এদের, তারপরে এই সচিব এদেরকে ডাকুক, ডেকে জিজ্ঞেস করুক কি অবস্থা। অনেক জায়গায় আছে একই লোকজন। তো এদেরকে যদি সরানো যায় আমার মনে হয় আরো বেশি ভালো হইতো, মানুষ আরো স্বস্তি পেত। এই তো আর কি। আর আমি বিএনপির ব্যাপারে সবচেয়ে যে বিষয়টা বলবো যে বিএনপির উচিত হবে যে সোশ্যাল মিডিয়াতে যেসব জিনিসগুলো এখন যাচ্ছে, যে মানুষ যেসব সমালোচনাগুলো করে, এইসব সমালোচনাগুলোর ব্যাপারে তারা আমার মনে হয় আরো বেশি সিরিয়াস হবে যে কোথায় কি হচ্ছে, আসলে কি সমস্যাটা হচ্ছে কিনা। কারণ সামনে তারেক রহমান কিন্তু বারবার একটা কথা বলেন যে সামনে নির্বাচনটা অনেক কঠিন নির্বাচন হবে বিএনপির জন্য। সো সেই কঠিন নির্বাচনটা তাদের যদি উতরাতে হয় তাহলে অবশ্যই তাদের যে অপোজিশন সেটাকে খুব স্ট্রং মনে করতে হবে। এটা মনে না করে যদি নির্বাচনে যায়, আমার মনে হয় 1991 সালের নির্বাচনে যেমন শেখ হাসিনা মন্ত্রিসভা গঠন করে ফেলেছিল, খালেদা জিয়া পরে প্রধানমন্ত্রী হন, আমার মনে হয় সেই পরিস্থিতি হয়ে যেতে পারে। তবে ইলিয়াস, আমার পর্যবেক্ষণ হচ্ছে জনাব তারেক রহমান তার যে বক্তব্যগুলো দিচ্ছেন, এগুলো তার বাংলাদেশের নেতারা ঠিক ধরতে পারছেন না অথবা বুঝতে পারছেন না, এটা ডেপটা বুঝতে পারছেন না, এটা মেসেজটা ধরে কাজ করতে পারছেন। ধরেন একটা দলের প্রধানকে কিন্তু একটা ডিপ্লোম্যাটিক অবস্থানে সবসময় থাকতে হয়। মানে আপনি যেভাবে কথা বলি, ধরেন আজকে যদি আপনি কোনো একটা দায়িত্বে যান, আপনি এভাবে কথা বলতে পারবেন না। পিনাকিদ একটা দায়িত্বে গেলে এভাবে কথা বলতে পারবে না। আমরা এখন অনেক স্ট্রেইট কথা বলি, কিন্তু একটা দায়িত্বে যখন আপনি তখন আপনাকে একটা ডিপ্লোম্যাটিক অবস্থান নিতে হবে। এবং আপনি যেটি বলছিলেন, শুধু আসিফ নজরুল পিএস না, প্রধান বিচারপতি যিনি পিএস, তারা তিন বন্ধু মিলে এখন সুপ্রিম কোর্ট এবং আইন মন্ত্রণালয় চালাচ্ছে। আর আমরা অনেক কথাই বলছি, পিনাকিদে একটা কথা বলে না, ওই যে ইংরেজিতে যেহেতু বলছে নিশ্চয়ই ঠিকই কইছে। তো এখন আমার মনে হয় যে কিছু মানুষের মধ্যে এই জিনিসটা ছড়াইছে, আমরা যেহেতু কিছু বলছি, নিশ্চয়ই এখানে কোনো অন্য উদ্দেশ্য আছে, নিশ্চয়ই আমরা নির্বাচনকে লম্বা করতে চাই, মানে নির্বাচনকে পিছাইতে চাই, নিশ্চয়ই আমরা মানে এরকম কিছু ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আমরা চাই না বিএনপি ক্ষমতা আসুক, আমরা চাই না ক্ষমতা আসলে আমাদের সমস্যা কি? আমাদের কোনো সমস্যা নাই। আমরা তো বসে আছি যে বিএনপি ক্ষমতায় আসলে আমরা দেশে যাব। আমরা অদ্ভুত একটা সময় পার করতেছি এবং এগুলো বিএনপির লোকজন। আর ধরেন একটা খবর দিতে চাই দাদা, যেটা মির্জা আব্বাসের যে আস্থাশীল যেই আপনার বাংলাদেশের যে মিডিয়া যাদের জবাবদিহিতে আছে, তাদের তো অনেক নিউজ এখন পর্যন্ত দেয় না। তো জাস্ট দর্শকদেরকে বলি, একটু পরে আমি আমার ফেসবুকে বিস্তারিত দিব। গতকাল 5 জন সেনা কর্মকর্তাকে মানে সেনা হেফাজতে নেওয়া হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, যে যাদের কথা আমরা বারবার বলছিলাম। তার মধ্যে আছেন ব্রিগেডিয়ার ইমরান হামিদ, তৎকালীন 46 ব্রিগেডিয়ার কমান্ডার, আছেন মানে তৎকালীন মানে হচ্ছে জুলাই আগস্ট ওই সময়টায় কর্নেল আব্দুল্লাহ আল মোমেন, তিনি অতিরিক্ত মহাপরিচালক র্যাব, এডিজি তৎকালীন র্যাবের, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম, মানে বিজিবির সিও, যিনি গুলি করেছেন, গুলি করছে সেই সিও, মেজর মোহাম্মদ নোমান আল ফারুক, 23 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, মোহাম্মদপুরে এই 5 তারিখেও সে গোলাগুলি করেছে। এই 5 জনকে আসলে আপনার সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তবে সেনা হেফাজতে এই বেসামরিক হত্যাকাণ্ড বা এইসব ঘটনার বিচারের কোন বিধান আছে বলে আমি জানি না। পিনাকিদা নিয়ে বিস্তারিত কাজ করেছে। আমাদের এই হচ্ছে যে এটা যেন পালিয়ে যেতে না পারে, এটা যেন কোনোভাবে পালিয়ে যেতে না পারে, এটা পালিয়ে গেলে এটা ওয়াকারের দায়িত্ব, ওয়াকারকে এটা জবাবদিহিতা করতে হবে। অনেকে এই বিষয়টা নিয়ে আশঙ্কা প্রকাশ করে মেসেজ দিয়েছেন যে আপনারা একটু কিছু জায়গায় একটু বলেন যেন এটা পালাতে না পারে, কারণ ইতিমধ্যে অনেকেই পালিয়ে গেছে, অনেকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে। তো দাদা, আর দুটা প্রসঙ্গ জাস্ট উল্লেখ করে আমি অনুষ্ঠান শেষ করব। এই বিষয়টা নিয়ে আমরা নিকট সময়ে আরেকবার সরকারের বিবেচনা করা উচিত। পাশাপাশি দাদা, আমি এবং ইলিয়াস আপনাদের দুজনকে অনুরোধ করবো, আমি সাম্প্রতিক সময়ে নতুন একটি ক্যাম্পেইন করার চেষ্টা করছি। সেই ক্যাম্পেইনটা
আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমার মনে হয় যে আমাদের দর্শকরা ইতিমধ্যে অনেকেই রেসপন্স করেছেন আমার ফেসবুকে, এবং আমি আশা করছি যে এই রেসপন্সের পরিমাণ আরো বাড়বে। আমি যদি একটু দেখাই, একটু যদি দর্শক দেন, আমি গত 4 এপ্রিল এই ঘোষণাটা দিয়েছি যে বাংলাদেশের 300 নির্বাচনী আসনে পতিত পলাতক আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক, যে কোনো পর্যায়ে সুবিধাভোগী, ব্যবসায়ী, আমলা, পুলিশ, সেনা কর্মকর্তা, শিক্ষক এবং অন্যান্য কেউ যদি অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দিয়ে বা নেতার আশীর্বাদ নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার মহড়া শুরু করে অথবা স্বতন্ত্র প্রার্থী হওয়ার চেষ্টা করে, তাহলে অনুগ্রহ করে কনকসারওয়ার@gmail-এ বিস্তারিত তথ্য প্রমাণ সহ জানান। জুলাই বিপ্লবের পর অতীতের রাজনৈতিক ধারা বা টাকাওয়ালাদের পুনর্বাসন করা বা সব সরকারের আমলে সুবিধাভোগীর ধারার অবসান হতে হবে। পাশাপাশি একবার এমপি ছিলেন এমন ব্যক্তির স্ত্রী, পুত্র, কন্যা, ভাই, বোন, শালা, দুলাভাই ছাড়া আর কেউ নির্বাচনের যোগ্যতা রাখেন না এমন ধারারও অবসান চাই। এনে আপনারাও যোগ দেবেন, কারণ আমরা জুলাই বিপ্লবকে অর্থবহ করতে হলে এই জাতীয় সুবিধাভোগী এবং ধারার অবসান করতে হবে। আপনাদের 30 সেকেন্ড শেষ মন্তব্য নিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। সবাইকে ভালোবাসা, আর আমার কিছু নাই। ইলিয়াস? জি, না আপনি ওই আপনার যেইটা বললেন ওইটার সাথে তো অবশ্যই আমাদের আজকের পুরো আলোচনায় এই বিষয়টা আমরা করি নাই। সেটা হচ্ছে যে জুলাই এই হত্যাকাণ্ডের এই ঘটনায় যারা কিনা হত্যার শিকার হয়েছেন এবং আহত আছেন, তাদের জন্য আমার মনে হয় সরকার কিছুটা উদাসীনতা দেখাচ্ছে কিনা জানি না, যে পরিবারগুলোকে সর্বোচ্চই দেওয়া হোক, কারণ তাদের কারণেই আজকে আমরা এই যে নতুন করে কথা বলতে পারছি এবং নতুন করে আমরা নির্বাচনের স্বপ্ন দেখছি তাদের কারণেই। তো তাদের প্রতি সম্মান দেখানো উচিত। আর সবশেষে আপনি যে বিষয়টা বলেছেন যে ওয়াকারের ব্যাপারে, আমরা যে বিষয়টা মাঝখানে ঘটেছিল যে বিএনপি আমাদেরকে যেভাবে করছে, সেনাবাহিনীর ভেতরেও মনে হচ্ছে একটা পক্ষ আমাদেরকে দেশদ্রোহী বানানোর একটা পায়তারা করছেন। তো আপনাদের ভেতরেও আমাদেরও তো লোকজন আছে, আপনারা অনেকেই চেষ্টা করছেন যে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া এগুলোকে নিয়ন্ত্রণ করা কিংবা আমাদের ব্যাপারে অন্যদেরকে উস্কে দেওয়ার জন্য এজেন্ট ভাড়া করা, তাদেরকে নিয়মিত মাসিক ভাতা দেওয়া, কাদের দিচ্ছেন এরকম কয়েকজনের নামটাও আমরা জানি। তো আমরা আসলে আমি আমার ব্যক্তিগতভাবে যদি আমার কাছে জিজ্ঞেস করেন, আমি চাই ওয়াকার থাকুক। ওয়াকার সেনাপ্রধান হিসাবে ওনার চাইতে আসলে সবকটা কিন্তু হাসিনা দিয়ে গিয়েছেন এই জায়গায়। এই জেনারেল যা আছেন, আপনি ওয়াকারের পরে যার কাছে যাবেন সে যে কি হবে সেটা তো জানি না। সো আমরা চাই, যেহেতু 5 তারিখের একটা কি বলবো যে এটার জন্য ক্রেডিট দিতেই হয়, সেটা তিনি ইচ্ছাই দেখ আর অনিচ্ছাই দেখ, সেই বিতর্কেই যেতে চাই না। কিন্তু ওয়াকার যেহেতু 5 তারিখের এই ঘটনাটার সাথে পজিটিভলি ডিল করেছেন, আপনি থাকেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে আলোচনাগুলো হচ্ছে, এগুলো খুব ভালো আলোচনা না, যে আপনি একজনকে ডেকে নিয়ে যায় তারপরে ক্যান্টনমেন্টে বলবেন যে এটা করতে আপনার লোকজন বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত ইন্টারফেয়ার করবে। আওয়ামী লীগের যেসব সাজানো নাটক, জঙ্গি নাটক, এইসব মামলায় যারা আটক তাদেরকে বের হতে গেলে সেনাবাহিনীর পরিচয় দিয়ে তারপরে হুমকি দিবে, জাজদেরকে হুমকি দিবে, কারা কর্তৃপক্ষকে হুমকি দিবে। এই জায়গাগুলো থেকে সেনাবাহিনীকে বের হয়ে আসতে হবে। আমরা আপনাকেও সম্মান করতে চাই, আপনি সম্মান রাখেন, তবে ইলিয়াস জায়গায় থাকেন, আমরা সম্মান করবো। কিন্তু অসম্মানের জায়গায় রাখলে আপনি সেনাপ্রধান না কে, ওইটা নিয়ে আসলে আমাদের এত বেশি পাত্তা দেওয়ার কিছু নাই। আমরা 5 বছর, 10 বছর, 15 বছর দেশে যাইনি, দরকার হলে আরো 15 বছর যাবো না। আপনি যদি নাকি জনগণের বিরুদ্ধে দাঁড়ান, আমরা আপনার বিরুদ্ধে দাঁড়াবো। মানে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা যাবে না। আমরা সেনাপ্রধানের কাছ থেকে ইনক্লুসিভ নির্বাচনের কথা শুনতে চাই। আমরা আপনার কাছ থেকে ইভেন আপনার কাছ থেকে কোনো পলিটিক্যাল বক্তব্য শুনতে চাই না। ক্যান্টনমেন্ট থেকে রাজনীতি বাইরে বের হইতে হবে। এবং রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে যে ঘুটু করা, কথা বলা, এটাও চাই না। আপনার কাজ না, আপনার দেশ রক্ষা কাজ, সেটা করে। তবে দাদা, এটা একটা পজিটিভ মুভ, এই 5 জনকে অ্যারেস্ট করা, এটা একটা পজিটিভ মুভ আমি মনে করি। যে হ্যাঁ, ওইটাই ভাই, আমি এই জন্য কথাটা তুললাম, যে এই জন্য সেনাপ্রধানকে ধন্যবাদ জানাই যে আপনি এটা করেছেন। আমার মনে হয় এই বিডিআর হত্যাকাণ্ড গঠিত যে কমিশন, তাদের একটা লিস্ট আছে, কাকে কাকে জিজ্ঞাসাবাদ এবং করতে হবে, তাদেরকেও গ্রেপ্তার করবেন, এবং গুম কমিশনের যে তালিকা দেওয়া হয়েছে তাদেরকেও গ্রেপ্তার করার সুযোগ করে দিবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তালিকা আছে তাদের সবাইকে আপনারা সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো বাধাহীনভাবে তাদের গ্রেপ্তার করার সুযোগ দিবেন, এবং এই ফৌজদারি কার্যবিধিতে যেভাবে বিচার হয় সেইভাবে, সেনা আইনের বিচারে না। এবং আমি মনে করি, আমরা তো বারবারই বলছিলাম দাদা, মানে 20-25 জন কর্মকর্তাকে বাঁচাতে যে পুরো সেনাবাহিনীর যে ক্রেডিবিলিটি, সেনাবাহিনীর এই ভূমিকা, সেটিকে আসলে ক্ষতিগ্রস্ত করছেন। মানে কেন করছেন, কার পরামর্শে করছেন সেটি আমরা জানি না। আমার মনে হয় যে ইটস এ পজিটিভ মুভ, এবং তিনি আমাদের কথাগুলো পরে হইলেও শুনবেন, বা সকল কিছু দেশের স্বার্থে, সেনাবাহিনীর সম্মানের স্বার্থে। তো দাদা, আমার মনে হয় যে আজকে আমরা আর লম্বা না করি, অনেক সময় হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা 22 মিনিট। অনেক দর্শক অপেক্ষায় করে দেখছেন এই অনুষ্ঠানটা। সবাইকে ধন্যবাদ। পিনাকিদা, ইলিয়াস হোসেন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের মূল্যবান অংশগ্রহণের জন্য। দর্শক, এতক্ষণ যে অনুষ্ঠান শুনলে নিশ্চয়ই আপনার এই আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। আমরা যেটি বলতে চেয়েছি, ডক্টর ইউনূসের যে ক্যারিশম্যাটিক নেতৃত্ব, সেই নেতৃত্ব বাংলাদেশের মানুষকে একটু নতুন ভাবে আশা জাগিয়েছে, এবং আমরা মনে করি যে নির্বাচনের ডামাডোল না তুলে ডক্টর ইউনূসের মাধ্যমে আমাদের দেশের যে আবর্জনাগুলো জমেছিল, যেই কাজগুলো রাজনৈতিক সরকারগুলো করতে পারবে না, সেই কাজগুলো ডক্টর ইউনূসের নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমরা যদি সম্পন্ন করতে পারি, তাহলে আমরা কি সুন্দর বাংলাদেশের দিকে যাব। বাংলাদেশের 54 বছর হয়ে গেছে, সেই 54 বছর ধরে গণতন্ত্রের অভিযাত্রা, দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম, এই সংগ্রাম, ওই সংগ্রাম,
ক্রমাগত আমরা এগুলো করে গেছি। তো এগুলো থেকে আমার মনে হয় যে বের হয়ে আসার একটি সুযোগ সৃষ্টি হয়েছে। বা নতুন যে ৭ কোটি ভোটার, সেই ৭ কোটি ভোটারের কথা মাথায় রেখে আমাদের রাজনৈতিক নেতারা তাদের বক্তব্য দেবেন, তাদের কর্মসূচি ঠিক করবেন, সেটি আমরা প্রত্যাশা করি। আর পাশাপাশি আমাদেরকে গালাগালি করে কোনো লাভ নাই। ইউটিউব থেকে যে টাকা আমাদের আসে ভিউয়ারশিপ থেকে, তার অর্ধেকের বেশি খরচ হয়ে যায় আমাদের পেইড সফটওয়্যারে। আর আমাদের যারা আমাদেরকে ইঙ্গিত করে বিভিন্ন দলের বিভিন্ন নেতা যারা কথা বলছেন, তাদের একটা কমিটি বাণিজ্যের ১০ ভাগের ১ ভাগ টাকাও আমরা ইউটিউব থেকে পাই না। এই কথাটি আবারও মনে করিয়ে দিলাম। আমরা বাংলাদেশের পক্ষে কাজ করছি। আমরা বাংলাদেশকে একটি পর্যায়ে নিয়ে যেতে চাই, কোনো দলের পক্ষে কাজ করছি না। হাসিনা হুমকি দিয়ে কিছু করতে পারে নাই, হাসিনা জেলে পাঠিয়ে পারিবারিকভাবে নির্যাতন করে কিছু করতে পারে নাই। আর এখন তো সেই স্বপ্ন অনেক দূরাগত। সো যারা যে জায়গায় আছেন, ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নাই। দেশের পক্ষে আসুন, দেশের পক্ষে সবাই মিলে আমরা কাজ করি। পাশাপাশি আরেকটি বিষয় আমি বলতে চাই, ডক্টর ইউনূসের ইন্টারভিউ দেখে বা তার কথাবার্তা শুনে যারা বিভ্রান্ত হয়েছিলেন যে এই লোক পারবে না, তিনি তার ক্যাপাবিলিটি ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছেন। তার সঙ্গে চ্যালেঞ্জে যায় না, তার সঙ্গে ধাক্কা ধাক্কিতে যায় না, আপোষে আসেন। এবং আমার ধারণা ডক্টর ইউনূস খুব শীঘ্রই হয়তো তার উপদেষ্টা পরিষদ পরিবর্তন করে একটি নতুন কাঠামোর মধ্য দিয়ে হয়তো দেশকে পুনর্গঠন বা নির্বাচনের পথে ক্রমশ এগিয়ে যাবেন।